সরকারি সেবা নিতে গিয়ে আমরা তো প্রায়ই নানা অভিজ্ঞতার মুখোমুখি হই। হই। কখনো হয়তো কোনো কর্মকর্তা খুব দ্রুত আমাদের কাজ করে দেন, আবার কখনো হয়তো একজনের গাফিলতির কারণে দিনের পর দিন ঘুরতে হয়। ঠিক। তখন মাথায় প্রশ্ন আসে, এই কর্মকর্তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার কি কোনো ব্যবস্থা আছে? কেউ যদি নিয়ম ভাঙেন বা দায়িত্বে অবহেলা করেন, তাহলে ঠিক কি হয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের প্রশাসন কতটা ভালোভাবে চলবে তা অনেকটাই নির্ভর করে এই জবাবদিহিতার কাঠামোর উপর। হুম। আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে একটি আইনি দলিল। আমাদের হাতে থাকা আজকের সোর্সটিও ঠিক তাই। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮। ২০১৮ সালের। হ্যাঁ, এটাকেই বলা যেতে পারে সরকারি কর্মচারীদের জন্য আচরণবিধি এবং নিয়ম ভাঙলে তার প্রতিকারের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। অর্থাৎ এটা শুধু একটা শাস্তির তালিকা নয়, বরং পুরো প্রক্রিয়াটা কিভাবে চলবে তার একটা রোডম্যাপ। একদম তাই। তাহলে চলুন এই বিধিমালাটির গভীরে গিয়ে দেখি এটি কিভাবে একজন সরকারি কর্মচারীর শৃঙ্খলা নিশ্চিত করে এবং একই সাথে তার অধিকারও রক্ষা করে। নিশ্চয়ই। শুরুতেই আমার জানতে ইচ্ছে করছে, এই নিয়মগুলো ঠিক কাদের জন্য? দেশের সব সরকারি চাকরিজীবী কি এর আওতায় পড়েন? সবাই, তবে কয়েকটি সুনির্দিষ্ট ব্যতিক্রম আছে। যেমন? যেমন ধরুন, রেলওয়ের নিজস্ব কোড দিয়ে পরিচালিত কর্মচারীরা এর আওতায় নেই। আচ্ছা। মেট্রোপলিটন পুলিশ বা বর্ডার গার্ড বাংলাদেশের কিছু পদের সদস্যরাও তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হন। ও, তাদের জন্য আলাদা নিয়ম আছে। হ্যাঁ, আবার যারা চুক্তিতে নিয়োগ পান তাদের বিষয়টিও চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হয়। কিন্তু এই কয়েকটি ক্ষেত্র ছাড়া বাকি বিশাল অংশের কর্মকর্তা-কর্মচারী এই বিধিমালার অধীনেই পড়েন। বোঝা গেল। তার এই বিধিমালাটি প্রশাসনের শৃঙ্খলা রক্ষার মূল ভিত্তি। আচ্ছা, যে কোনো আইন বুঝতে গেলে তার সংজ্ঞাগুলো বোঝা খুব জরুরি। খুবই জরুরি। এই বিধিতে অসদাচরণ বা মিসকন্ডাক্ট শব্দটির একটি সংজ্ঞা দেওয়া আছে। দৈনন্দিন জীবনে আমরা অসদাচরণ বলতে যা বুঝি, আইনের ভাষায় কি এর অর্থ তার চেয়েও ব্যাপক? অনেক বেশি ব্যাপক এবং সুনির্দিষ্ট। এখানে শুধু বড় কোনো অপরাধ, যেমন ধরুন ঘুষ নেওয়াকেই অসদাচরণ বলা হচ্ছে না। তাহলে আর কি কি আছে? এর মধ্যে এমন অনেক কিছু আছে যা আমরা হয়তো ভাবতেও পারি না। যেমন ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো আইনসম্মত আদেশ অমান্য করা, ইচ্ছে করে কর্তব্যে অবহেলা করা, হুম। সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের ব্যাপারে জনসমক্ষে এমন মন্তব্য করা যা সরকারকে বিব্রত করে। এমনকি কোনো সহকর্মীর বিরুদ্ধে বারবার ভিত্তিহীন অভিযোগ আনাও অসদাচরণের অন্তর্ভুক্ত। এখানে একটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তার শুধু বেআইনি কাজ করলেই হবে না, একজন সরকারি কর্মচারীর আচরণ কেমন হওয়া উচিত তারও একটা মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। একদম ঠিক ধরেছেন। যেমন সরকারের নীতির সমালোচনা করার বিষয়টি। এর কি একজন সরকারি কর্মচারী সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে দ্বিমতও পোষণ করতে পারবেন না? এটা একটা দারুণ প্রশ্ন, এবং এখানেই আইনের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম। বিধিমালা বলছে সরকারের কোনো আদেশ বা পরিপত্রকে অশ্রদ্ধা করা যাবে না। অশ্রদ্ধা? হ্যাঁ, এর অর্থ হল একজন কর্মচারী তার দাপ্তরিক পরিমণ্ডলে থেকে সরকারের নীতির গঠনমূলক সমালোচনা হয়তো করতে পারেন, কিন্তু জনসমক্ষে এমন কিছু বলতে বা করতে পারবেন না যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তার একটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। ঠিক তাই, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার সাথে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটা ভারসাম্য। আচ্ছা, এবার আরেকটি সংজ্ঞায় আসি। পলায়ন বা ডেজার্শন, এটা তো বেশ নাটকীয় একটা শব্দ। কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া? হ্যাঁ, তবে আইন বিষয়টাকে আরও স্পষ্ট করেছে। এখানে পলায়ন মানে শুধু একদিন অফিসে না আসা নয়। তাহলে? যদি কেউ বিনা অনুমতিতে একটানা ৬০ দিনের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তাকে পলাতক হিসাবে গণ্য করা হবে। ৬০ দিন? আচ্ছা। এমনকি কেউ যদি ছুটি নিয়ে বিদেশে যান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ৬০ দিনের বেশি সময় ধরে বিদেশে থেকে যান এবং কর্তৃপক্ষকে না জানান, সেটাও পলায়ন হিসেবে বিবেচিত হবে। তার অস্পষ্টতার কোনো সুযোগই রাখা হয়নি। একদমই না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটিতে আসি, দুর্নীতিপরায়ণতা। আমরা সাধারণত জানি আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ থাকাই দুর্নীতি। এই বিধিমালা কি এর বাইরেও কিছু বলছে? হ্যাঁ, এবং এখানেই বিধিমালাটি খুব শক্তিশালী। প্রথমত, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ থাকা তো আছেই। দ্বিতীয়ত, যদি কোনো কর্মচারীর জীবনযাত্রার মান তার আয়ের সাথে
মানে একদমই বেমানান হয়, সেটাও দুর্নীতির প্রমাণ হিসেবে গণ্য হতে পারে। আচ্ছা। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় অংশটা হলো, যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতিপরায়ণতার অব্যাহত কুখ্যাতি থাকে। 1 মিনিট, অব্যাহত কুখ্যাতি? হ্যাঁ, মানে সমাজে তাকে একজন দুর্নীতিবাদ হিসেবে ব্যাপকভাবে চেনা যায়, এটাও তার বিরুদ্ধে অভিযোগ আনার একটি ভিত্তি হতে পারে? ঠিক। কিন্তু এটা তো বেশ সাবজেক্টিভ বা ব্যক্তিগত ধারণার ওপর নির্ভরশীল একটা বিষয়। এটা আদালতে প্রমাণ করা কি খুব কঠিন নয়? অবশ্যই। এর কি অপব্যবহারের কোনো ঝুঁকি থাকে? ঝুঁকি তো থাকেই। আর এ কারণেই শুধু কুখ্যাতির ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যায় না। এটি সাধারণত অন্য কোনো বস্তুনিষ্ঠ প্রমাণের সহযোগী হিসেবে কাজ করে। ও আচ্ছা। যেমন, কারো জীবনযাত্রা তার আয়ের সাথে মিলছে না, আবার সমাজে তার সম্পর্কে দুর্নীতির কানাঘুষাও আছে। এই দুটো বিষয় একসাথে অভিযোগটিকে অনেক বেশি জোরালো করে তোলে। বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, শুধু অনুমানের ওপর ভিত্তি করে যেন কাউকে হয়রানি করা না যায়, সেজন্য তদন্ত প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ, যা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা অপরাধগুলোর সংজ্ঞা বুঝলাম। এখন আসা যাক শাস্তির প্রসঙ্গে। যদি একজন কর্মচারীর বিরুদ্ধে ধরুন অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার কি হতে পারে? এই বিধিমালায় শাস্তিগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে? শাস্তিগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে: লঘুদণ্ড বা মাইনর পেনাল্টিজ এবং গুরুদণ্ড বা মেজর পেনাল্টিজ। লঘুদণ্ড আর গুরুদণ্ড। হ্যাঁ, অপরাধ কতটা গুরুতর তার উপর ভিত্তি করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কোন ধরনের শাস্তি দেওয়া হবে। অনেকটা ফুটবলের হলুদ কার্ড আর লাল কার্ডের মতো। হা হা, ইন্টারেস্টিং তুলনা। তাহলে হলুদ কার্ড বা লঘুদণ্ডগুলো কি কি? এগুলো কি শুধু একটা ওয়ার্নিং? ওয়ার্নিংয়ের চেয়ে একটু বেশি। সবচেয়ে মৃদু শাস্তি হল তিরস্কার, যা অনেকটা আনুষ্ঠানিক ভর্ৎসনার মতো। হুম। এর পরের ধাপে আছে নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 1 বা 2 বছরের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি আটকে রাখা। আচ্ছা। তৃতীয়ত, যদি কর্মচারীর ভুলের কারণে সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়, তাহলে সেই টাকাটা তার বেতন বা অন্যান্য পাওনা থেকে কেটে নেওয়া হতে পারে। আর চতুর্থটি হল তার বর্তমান বেতন স্কেলের 1 বা একাধিক ধাপ নিচে নামিয়ে দেওয়া। আর গুরুদণ্ড বা লাল কার্ড? নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলোর প্রভাব অনেক সুদূর প্রসারী। একদম। এগুলো সরাসরি একজন কর্মচারীর ক্যারিয়ারকে প্রভাবিত করে। এর মধ্যে প্রথমটি হল তাকে একটি নিম্ন পদে বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া। অর্থাৎ ডিমোশন। হ্যাঁ, ডিমোশন। দ্বিতীয়টি হল বাধ্যতামূলক অবসর প্রদান, অর্থাৎ চাকরির বয়স শেষ হওয়ার আগেই তাকে অবসরে পাঠিয়ে দেওয়া। আর শেষের দুটি, অপসারণ এবং বরখাস্তকরণ। এই দুটো শব্দ তো প্রায় একই রকম শোনায়। এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? আমার ধারণা বেশিরভাগ মানুষই মনে করে দুটো একই জিনিস। এখানে বিধিমালাটির সবচেয়ে সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ একটি পার্থক্য রয়েছে। কি সেটা? যদি কোনো কর্মচারীকে অপসারণ বা রিমুভাল করা হয়, তাহলে তিনি তার বর্তমান চাকরিটি হারাবেন ঠিকই, কিন্তু ভবিষ্যতে তিনি অন্য কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার জন্য দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় না। আচ্ছা। আর বরখাস্তকরণ বা ডিসমিসাল, বরখাস্তকরণ হল চূড়ান্ত শাস্তি। যদি কাউকে বরখাস্ত করা হয়, তাহলে তিনি ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থার চাকরিতে নিয়োগের জন্য স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। মানে সরকারি খাতে তার কেরিয়ারের উপর একটা স্থায়ী দাড়ি পড়ে যায়। একদম। এটা তো বিশাল একটা পার্থক্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই পার্থক্যটা রাখার পেছনের কারণটা কি? কেন কিছু অপরাধের জন্য পুনর্বাসনের একটা সুযোগ রাখা হচ্ছে আর কিছুর জন্য নয়? এর পিছনের দর্শনটা হল, সব অপরাধ এক মাত্রার নয়। ঠিক। ধরুন, একজন কর্মকর্তা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছেন, যা একটি গুরুতর অসদাচরণ। এর জন্য তাকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে, কিন্তু তিনি হয়তো দুর্নীতি করেননি। হুম। তাই রাষ্ট্র মনে করে তিনি হয়তো অন্য কোনো দায়িত্বে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পেতে পারেন। কিন্তু যিনি দুর্নীতি বা রাষ্ট্রদ্রোহের মতো অপরাধে বরখাস্ত হয়েছেন, তাকে সরকারি দায়িত্বে ফিরিয়ে আনা জনস্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। আচ্ছা, এই পার্থক্যটা আসলে অপরাধের ধরনের সাথে শাস্তির সামঞ্জস্য বিধান করার একটা চেষ্টা। এক্স্যাক্টলি। দারুণ ব্যাখ্যা। তাহলে আমরা অপরাধ ও শাস্তির ধরন সম্পর্কে জানলাম, কিন্তু শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কি? কাউকে তো আর হুট করে ডেকে বলে দেওয়া যায় না যে আপনাকে বরখাস্ত করা হলো। নিশ্চয়ই একটা তদন্ত প্রক্রিয়া আছে। অবশ্যই।
আর এই প্রক্রিয়াটি হলো এই বিধিমানার প্রাণ। এখানে প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি বা প্রিন্সিপল অফ ন্যাচারাল জাস্টিস অনুসরণ করা হয়। তার মানে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। হ্যাঁ, পূর্ণ সুযোগ না দিয়ে কোনো শাস্তি দেওয়া যায় না। তবে লঘুদণ্ড আর গুরুদণ্ডের জন্য তদন্ত প্রক্রিয়া কিছুটা আলাদা। লঘুদণ্ডের ক্ষেত্রে প্রক্রিয়াটা কেমন? তুলনামূলকভাবে সহজ। হ্যাঁ, কিছুটা সরল। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে লিখিতভাবে জানানো হয় তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে। আচ্ছা। এরপর তাকে 10 কার্য দিবসের মধ্যে এর লিখিত জবাব দিতে বলা হয়। তিনি চাইলে ব্যক্তিগত শুনানির জন্যও আবেদন করতে পারেন। তারপর? আর জবাব এবং শুনানির উপর ভিত্তি করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। প্রক্রিয়াটি তুলনামূলক দ্রুত শেষ করার চেষ্টা করা হয়। আর গুরুদণ্ডের ক্ষেত্রে? যেহেতু এখানে চাকরি চলে যাওয়ার মতো বিষয় জড়িত, প্রক্রিয়াটা নিশ্চয়ই অনেক বেশি বিস্তারিত। অনেক বেশি বিস্তারিত এবং আনুষ্ঠানিক। এখানে কয়েকটি ধাপ বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হয়। কি কি ধাপ? প্রথমত, অভিযুক্তের বিরুদ্ধে একটি সুস্পষ্ট অভিযোগনামা বা চার্জশিট তৈরি করতে হয়। সেখানে শুধু অভিযোগই নয়, সম্ভাব্য শাস্তির কথাও উল্লেখ করতে হয়। দ্বিতীয়ত, তাকে জবাব দেওয়ার জন্য কমপক্ষে 10 কার্যদিবস সময় দেওয়া হয়, যা প্রয়োজনে আরও 10 দিন বাড়ানো যায়। আচ্ছা। তৃতীয়ত, এখানে একজন তদন্ত কর্মকর্তা বা একটি তদন্ত বোর্ড নিয়োগ করা বাধ্যতামূলক, এবং নিয়ম হল তদন্ত কর্মকর্তা পদমর্যাদায় অভিযুক্তের চেয়ে নিচে হতে পারবেন না, কেন? যাতে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ না থাকে। বোঝা গেল। এই তদন্ত কর্মকর্তা ঠিক কি করেন? তিনি কি অনেকটা কোর্টের বিচারকের মতো কাজ করেন? ঠিক বিচারক নন, বরং একজন ফ্যাক্ট ফাইন্ডার বা তথ্য অনুসন্ধানকারী। ফ্যাক্ট ফাইন্ডার? হ্যাঁ, তার কাজ হল উভয় পক্ষের বক্তব্য শোনা, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এবং সেগুলো বিশ্লেষণ করা। তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীর পক্ষের সাক্ষীদের জেরা করার সুযোগ পান। তিনি নিজের পক্ষে সাক্ষী হাজির করতে পারেন, দালিলিক প্রমাণও জমা দিতে পারেন। পুরো প্রক্রিয়াটি একটি আধা বিচারিক প্রক্রিয়ার মতো পরিচালিত হয়। আচ্ছা, তদন্ত শেষে কি হয়? তদন্ত কর্মকর্তা কি নিজেই শাস্তি ঘোষণা করেন? না, না, তার সেই ক্ষমতা নেই। তদন্ত শেষে তিনি তার ফাইন্ডিংস বা অনুসন্ধানের ফলাফল সহ একটি বিস্তারিত প্রতিবেদন নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দেন। আর সেই প্রতিবেদনে কি লেখা থাকে? সেই প্রতিবেদনে তিনি শুধু উল্লেখ করেন অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে নাকি হয়নি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের। তার মানে কর্তৃপক্ষ যদি প্রতিবেদনের সাথে একমত হয় তাহলে শাস্তি দেয়? গুরুদণ্ডের ক্ষেত্রে আরও একটি ধাপ আছে। ও, আরও আছে? হ্যাঁ, কর্তৃপক্ষ যদি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কাউকে গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। দ্বিতীয়বার? হ্যাঁ, সেখানে প্রস্তাবিত শাস্তির কথা উল্লেখ করে তাকে 7 কার্যদিবসের সময় দেওয়া হয়, এটা বলার জন্য যে কেন তাকে এই শাস্তি দেওয়া হবে না। এই জবাব পাওয়ার পরেই চূড়ান্ত আদেশ জারি করা হয়। এই পুরো প্রক্রিয়াটা তো বেশ দীর্ঘ। একদিকে এটা অভিযুক্তর জন্য ন্যায্য বিচার নিশ্চিত করে, কিন্তু অন্যদিকে এর ফলে কি সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায় না? আর এই দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় মূল ইস্যুটাই কি তার গুরুত্ব হারায় না? এটা একটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। ন্যায়বিচার এবং দ্রুত নিষ্পত্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা সবসময় একটা বড় চ্যালেঞ্জ। ঠিক। এই বিধিমালা ন্যায়বিচারের ওপর বেশি জোর দিয়েছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি না পান। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়, যা প্রশাসনের জন্য একটি সমস্যা। এই কারণেই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন জবাব দেওয়ার জন্য 10 দিন বা 7 দিন। এই বিধিমালায় কি কোনো ব্যতিক্রমী পরিস্থিতি আছে যেখানে এই দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করেও ব্যবস্থা নেওয়া যায়? হ্যাঁ, একটিমাত্র ব্যতিক্রমী ক্ষেত্র আছে, এবং সেটি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত। সেটা কিরকম? যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ ওঠে এবং রাষ্ট্রপতি যদি মনে করেন যে দেশের নিরাপত্তার স্বার্থে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া সমীচীন নয়, আচ্ছা, তবে তাকে সেই সুযোগ না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে। ও, এটি একটি চরম ব্যবস্থা, এবং শুধুমাত্র রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার প্রশ্নেই এটি প্রযোজ্য। বোঝা গেল। এখন ধরা যাক পুরো প্রক্রিয়া শেষে একজনকে শাস্তি দেওয়া হলো। তিনি যদি মনে করেন যে তার প্রতি অবিচার করা হয়েছে বা শাস্তিটা অপরাধের তুলনায় অনেক বেশি হয়ে গেছে, তার কি কিছুই করার নেই? অবশ্যই আছে। এখানেই আপিল, পুনর্বিচারণা এবং পুনরীক্ষণের মতো বিষয়গুলো আসে। আপিল? হ্যাঁ, শাস্তিপ্রাপ্ত কর্মচারী তার বিরুদ্ধে দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন।
যে কর্তৃপক্ষ শাস্তি দিয়েছে তার ঠিক তার উপরের কর্তৃপক্ষই হলো আপিল কর্তৃপক্ষ। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন কোনো উপসচিবকে যদি তার মন্ত্রণালয়ে শাস্তি দেয়, তিনি রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারবেন। আচ্ছা, আপিল কর্তৃপক্ষ কি কি বিষয়ে বিবেচনা করে? তারা কি পুরো তদন্তটা আবার নতুন করে করে? না, তারা নতুন করে তদন্ত করে না। তারা মূলত দেখে যে পুরো প্রক্রিয়াটি আইন বা বিধিমালা অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। হুম। ২. তদন্তে যে তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যথেষ্ট এবং প্রাসঙ্গিক ছিল কিনা। এবং ৩. অপরাধের গুরুত্বের তুলনায় শাস্তিটি অতিরিক্ত কঠোর নাকি অপর্যাপ্ত। আর এই বিষয়গুলো পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আপিল কর্তৃপক্ষ আগের আদেশটি বহাল রাখতে পারে, বাতিল করতে পারে, অথবা শাস্তির মাত্রা কমাতে বা বাড়াতেও পারে। আপনি বললেন রাষ্ট্রপতির কাছে আপিল করা যায়, কিন্তু রাষ্ট্রপতি নিজেই যদি কাউকে শাস্তি দেন, তাহলে আপিল কোথায় যাবে? চমৎকার প্রশ্ন। রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে কোনো আপিল চলে না। তাহলে তবে এক্ষেত্রে ওই আদেশের পুনর্বিবেচনা বা রিভিউয়ের জন্য রাষ্ট্রপতির কাছেই আবেদন করা যায়। ও আচ্ছা। এছাড়া রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতাও আছে, যাকে বলা হয় পুনরীক্ষণ বা রিভিশন। এর মাধ্যমে তিনি যে কোনো আদেশ যার বিরুদ্ধে আপিল করা হয়েছে বা হয়নি তা নিজে থেকেই তলব করে পর্যালোচনা করতে পারেন। এবং প্রয়োজন মনে করলে সেই আদেশ পরিবর্তন বা বাতিলও করতে পারেন? একদম। এটি পুরো ব্যবস্থার উপর সর্বোচ্চ পর্যায়ের একটি চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে। তাহলে আমরা যা দেখলাম, এই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা শুধু নিয়ম ভাঙলে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়নি। না, বিলকুল না। এটি একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা যা একদিকে সরকারি প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, আবার অন্যদিকে অভিযুক্ত কর্মচারীর মানবাধিকার ও ন্যায্য বিচার পাওয়ার অধিকারকেও সুরক্ষা দেয়। একদম ঠিক। প্রতিটি ধাপ, সংজ্ঞা নির্দিষ্ট করা থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং সবশেষে আপিলের ব্যবস্থা, সবই একটি কাঠামোগত স্বচ্ছতা আনার চেষ্টা। এর মূল উদ্দেশ্য হল পুরো প্রক্রিয়াটিকে যেন কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের খেয়াল খুশি বা ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে রাখা যায়। কাগজে কলমে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একটি আইনি কাঠামো। এই গভীর আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। কাগজে কলমে এই বিধিমালা যতটা শক্তিশালী, বাস্তবে এটি সরকারি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কতটা কার্যকর? এটা একটা ভাবনার বিষয়। কোনো মন্তব্য, ডিজিটাল প্ল্যাটফর্মে অসদাচরণ বা দূর থেকে কাজ করার প্রেক্ষাপটে এই নিয়মগুলো কি যথেষ্ট, নাকি ভবিষ্যতে এগুলো